গ্রিফিথের এক্সপেরিমেন্টের পরে আমরা যে জিনিসটা জানতে পারি যে কোনো না কোনো একটা মলিকিউল বা কোনো না কোনো একটা পার্টিকেল বা কিছু একটা ট্রান্সফর্ম হচ্ছে। অ্যাভেরির এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা জানতে পারি যে ডিএনএ হচ্ছে মেইনলি এই ট্রান্সফর্ম হচ্ছে ডিএনএ। তার মানে হচ্ছে ট্রান্সফর্মিং যে এলিমেন্টটা সেটা হচ্ছে ডিএনএ। সো এই জিনিসটাকে আরও বেশি স্টাবলিশ করার জন্য, বিকজ সায়েন্টিস্টদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তারা একই এক্সপেরিমেন্ট বারবার করতে থাকেন, কেননা অ্যাকচুয়াল জিনিসটাকে প্রুভড করার জন্য বা সেটাকে সব ক্ষেত্রে জিনিসটা প্রুভ যাতে হয় সেই জন্য। তো এরই একটা ধাপ হচ্ছে হার্শি চেইজের এক্সপেরিমেন্ট, যে এক্সপেরিমেন্টের মাধ্যমে খুবই সন্দেহাতীতভাবে প্রুভড হয় যে ডিএনএ হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল বা ডিএনএ হচ্ছে হেরিডিটারি ম্যাটেরিয়াল বা ডিএনএ হচ্ছে ট্রান্সফর্মিং এলিমেন্ট। হার্শি চেইজের এক্সপেরিমেন্ট 1952 সালে হয়েছিল। সো হার্শি চেইজের এক্সপেরিমেন্টটা আমরা বুঝার আগে আমাদের একটা নর্মাল জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে ভাইরাস কিভাবে তার সংখ্যা বৃদ্ধি করে। আমরা যদি ছবিটা একটু দেখি, এখানে আমরা আমরা ফাজ ভাইরাসকে দেখব। এই ভাইরাসের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই ভাইরাসগুলো তাদের সংখ্যা বৃদ্ধি করার জন্য হেল্প নেয় হচ্ছে ব্যাকটেরিয়ার, কেননা ব্যাকটেরিয়ার ভিতরে তাদের সংখ্যা বৃদ্ধি হয়। তো নর্মালি যদি তাদের লাইফ সাইকেলটা আমরা দেখি, তাহলে আমরা দেখব যে এই যে ফাজ ভাইরাস, সে প্রথমে একটা ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে, ব্যাকটেরিয়ার মধ্যে সে তার জেনেটিক ম্যাটেরিয়ালটাকে ঢুকায় দেওয়ার পর যে জিনিসটা হয় যে ব্যাকটেরিয়ার জেনেটিক ম্যাটেরিয়ালটাকে সে নষ্ট করে দিয়ে, সাপ্রেস করে দিয়ে, সে তার নিজের জেনেটিক ম্যাটেরিয়াল বা নিজের যে ডিএনএ সেটা সংখ্যা বৃদ্ধি হতে থাকে এবং নতুন ভাইরাস অ্যাসেম্বলি হয়। এবং আলটিমেটলি যে জিনিসটা হয় শেষ স্টেজে এসে, যে ব্যাকটেরিয়াটাকে লাইসিস করে দিয়ে বা ব্যাকটেরিয়াটাকে নষ্ট করে দিয়ে যে নতুন ভাইরাসগুলো তৈরি হলো, সেই নতুন ভাইরাসগুলো বের হয়ে আসলো। সো আলটিমেটলি তাদের এই লাইফ সাইকেলের ধাপে যে জিনিসটা হচ্ছে যে ব্যাকটেরিয়াটাকে নষ্ট করে দিয়ে তারা নতুন যে ভাইরাসগুলো সেগুলো বের হয়ে আসে। সো হার্শি এবং চেইজ যে কাজটা করেছিলেন, হার্শি চেইজ তারা হচ্ছে এই জিনিসটারই হেল্প নিয়েছিলেন। ভাইরাসের যে লাইফ সাইকেল, সেই লাইফ সাইকেলের মধ্যেই তারা কিছু একটা জিনিস ইম্প্রোভাইজ করেছিলেন বা কিছু জিনিস তারা ইন্ট্রোডিউসড করেছিলেন, যেটার মাধ্যমে তারা প্রুভ করেছিলেন যে এই যে জেনেটিক ম্যাটেরিয়ালটা ভাইরাস ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকায় দেয়, সেই জেনেটিক ম্যাটেরিয়ালটা হচ্ছে ডিএনএ। এটা হচ্ছে হার্শি চেইজের যে এক্সপেরিমেন্টের খুব সিম্পল একটা ছবি। তারা দুই ধরনের রেডিও অ্যাক্টিভ আইসোটোপের হেল্প নেন, একটা হচ্ছে সালফার 35 এবং আরেকটা হচ্ছে ফসফরাস 32। আমরা যদি প্রথম এই পাশের ছবিটা দেখি, দেখা যাবে যে প্রথমে তারা যে সেই ভাইরাসটাকে তারা সালফার 35 দিয়ে লেভেল করলো। সো সালফার শুধুমাত্র প্রোটিনের সাথে বাইন্ড করবে, ডিএনএর সাথে বাইন্ড করবে না। এই পাশের ছবিটা যদি দেখি, তাহলে আমরা দেখব হচ্ছে যে এই ক্ষেত্রে আরেকটা তারা দুইটা আলাদা আলাদা মিডিয়া নিয়েছিলেন। একটা মিডিয়াতে তারা সালফার দিয়ে লেভেলিং করেছিলেন, আরেকটাতে ফসফরাস দিয়ে লেভেলিং করেছিলেন। সো সালফার দিয়ে যখন লেভেলিং করেছিলেন, সালফারটা শুধু প্রোটিন কোডকে লেভেল করে, আর হচ্ছে যখন তারা ফসফরাস নিয়েছিলেন, ফসফরাসটা ডিএনএটাকে শুধু লেভেল করবে, প্রোটিনকে লেভেল করবে না। তাদের এই এক্সপেরিমেন্টে ডিএনএ প্রোটিন এই দুইটার মধ্যে থেকে তারা দেখতে চেয়েছিলেন যে অ্যাকচুয়ালি কোনটা জেনেটিক ম্যাটেরিয়াল, কেননা সেই সময় অনেক সায়েন্টিস্ট মনে করতেন যে ডিএনএ না, প্রোটিন হচ্ছে মেইনলি হেরিডিটারি ম্যাটেরিয়াল বা প্রোটিন হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল। তা এরপর যখন তারা দেখলেন, প্রথম ক্ষেত্রে যদি আমরা দেখি যে যেই ভাইরাসটা সালফার দিয়ে লেভেলিং করা, তো এই ভাইরাসটা যখন ব্যাকটেরিয়াকে এফেক্ট করলো, ব্যাকটেরিয়ার মধ্যে তারা তাদের জেনেটিক ম্যাটেরিয়াল ঢুকায় দিল, আর তাদের যে প্রোটিনের আবরণটা সেটা কিন্তু বাইরে চলে গেল। আলটিমেটলি আমরা যদি ব্যাকটেরিয়া যে সেলগুলা, একে যদি আমরা সেন্ট্রিফিউজ করি, তাহলে এর মধ্যে কিন্তু কোনো সালফার পাবো না, কেননা সালফার কিন্তু প্রোটিন কোটেটের সাথে লেভেলিং হয়েছিল এবং সেটা যেহেতু ব্যাকটেরিয়ার বডির বাইরেই ছিল। সো সেন্ট্রিফিউজ করার পরে ইন দি এন্ড আমরা কিন্তু সেই সেন্ট্রিফিউজের মধ্যে কিন্তু আমরা কোনো ধরনের সালফার পাবো না। আর অন দ্য আদার হ্যান্ড আমরা যদি ফসফরাস দিয়ে লেভেলিং করা যে ভাইরাসটা, সেটার কথা চিন্তা করি, এ যখন ব্যাকটেরিয়াকে এফেক্ট করবে, ব্যাকটেরিয়ার মধ্যে সে তার জেনেটিক ম্যাটেরিয়ালটাকে ঢুকাই দিল, তার জেনেটিক ম্যাটেরিয়ালটা কিন্তু ফসফরাস দিয়ে লেভেল করা। সো ইন দি এন্ড যদি আমরা সেন্ট্রিফিউগেশন করি, তাহলে যে জিনিসটা হবে, আমরা কিন্তু সেলের মধ্যে ফসফরাস, রেডিও অ্যাক্টিভ যে ফসফরাস, সেটা কিন্তু আমরা পাবো। কেননা এই ক্ষেত্রে প্রোটিনটা কিন্তু লেভেলড হয়নি, ডিএনএটাই লেভেলড হয়েছিল।
সো এর মাধ্যমে খুবই সন্দেহাতীতভাবে প্রুভড হলো যে ডিএনএ ইজ দ্য ম্যাটেরিয়াল, ডিএনএ ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল, এবং যে ডিএনএ হচ্ছে জেনারেশন আফটার জেনারেশন হেরিডিটারি ম্যাটেরিয়াল, দ্যাট মিনস জেনারেশন আফটার জেনারেশন তারা পাস হয়। সো এই কারণে হার্শি চেজের এই এক্সপেরিমেন্টটা খুবই একটা ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্ট বলা যায়। তারপর যে জিনিসটা এটাকে এক্সপেরিমেন্ট ঠিক বলবো না, এটা হচ্ছে শার্গফস রুল, বিকজ শার্গফস রুলসের ইম্পর্টেন্সটা এত বেশি, আমরা যখন ডিএনএ স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করব তখন সেখানে বলার চেষ্টা করব ডিএনএ ডাবল হেলিক্যাল স্ট্রাকচার যখন আবিষ্কার হয় সেই ক্ষেত্রে শার্গফ রুলস খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করেছিল। শার্গফ রুলসের মধ্যে যদি আমরা দেখি, শার্গফের দুইটা রুলস আছে। একটা হচ্ছে ডিএনএতে পিউরিন এবং পাইরিমিডিনের পরিমাণ সমান থাকে, এবং ডিফারেন্ট স্পিসিসের ক্ষেত্রে নিউক্লিওটাইডের পার্সেন্টেজটা ডিফারেন্ট হয় বা ভ্যারি করে। এর ইম্পর্টেন্সটা হয়তো এখন আমরা নাও বুঝতে পারি, বাট যখন আমরা ওয়াটসন ক্রিকের যে ডাবল হেলিক্যাল স্ট্রাকচার অফ ডিএনএ সেটা নিয়ে যখন আমরা আলোচনা করব, এই শার্গফসের রুলসটা কোন ক্ষেত্রে স্পেসিফিকভাবে ইউজ হয়েছিল, এবং সেই ক্ষেত্রে যদি ইউজ না হতো তাহলে কি হতো, এবং এর ফলে কি হয়েছে, এই সব কিছু নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব।